দেখো আগের দিন লাস্ট যেটা আলোচনা চলছিল, যেটা কমপ্লিট হয়নি, সেটা হচ্ছে আরএমএস ভ্যালু। ঠিক আছে, আরএমএস ভ্যালু অফ এনি এসি সিগন্যাল, ঠিক আছে, বা এসি একটা ওয়েব ফর্ম, তার আরএমএস ভ্যালু অর্থাৎ রুট মিন স্কোয়ার ভ্যালু, এটা আমরা কিভাবে ক্যালকুলেট করব। ঠিক আছে, তো রুট মিন স্কোয়ার ভ্যালুর ডেফিনেশনটা কি বলা হয়েছিল? ডেফিনেশন হিসাবে আমি বলেছিলাম, ধরা যাক একটা রেজিস্টার আছে এবং সেটাকে আমরা এসি সাপ্লাই দিয়ে, ধরা যাক একটা রেজিস্টার আছে সেটাকে আমরা এসি সাপ্লাইয়ের সঙ্গে কানেক্ট করে দিলাম। ঠিক আছে, একটা এসি সাপ্লাইয়ের সঙ্গে আমরা একটা রেজিস্টরকে কানেক্ট করে দিলাম। তাহলে কি হবে, যখন এই এসি সাপ্লাইটা থেকে কারেন্ট ফ্লো হওয়া স্টার্ট হবে, তখন রেজিস্টারের মধ্যে একটা কারেন্ট ফ্লো হবে, এবং রেজিস্টার যখন কারেন্ট ফ্লো হবে রেজিস্টারের মধ্যে দিয়ে, তখন একটা হিট তৈরি হবে, আই স্কোয়ার আর টি, এটাকে আমরা বলে থাকি। ঠিক আছে, এবার যখন আমরা একটা এসি সিগন্যাল দেখব, সাইনোসয়েডাল সিগন্যালই ধরে নেওয়া যাক, ধরা যাক এরকম একটা এসি সাইনোসয়েডাল সিগন্যাল আছে, বা একটা এসি ওয়েব ফর্ম এরকম আছে। ঠিক আছে, এবার তার তো আর ভোল্টেজটা সব বা কারেন্টটা সবসময় সেম নয়। এটা ধরো একটা কারেন্টের ওয়েব ফর্ম আমরা ড্র করেছি, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা কারেন্ট শো করছি এবং এক্স অ্যাক্সিস বরাবর আমরা টাইম শো করছি। ঠিক আছে, এবার ধরে নেওয়া যাক এই যে সময়টা, এটাকে আমরা কতগুলো ভাগে ভাগ করে নিলাম। এই যে টোটাল সময়, এটাকে আমরা কতগুলো ভাগে ভাগ করে নিলাম, সমান সমান সংখ্যক ভাগে, মানে প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য হচ্ছে সময়ের পরিমাণটা সমান। ঠিক আছে, প্রত্যেকটা যে ভাগ সেখানে সময়ের পরিমাণটা হলো সমান। যদি আমরা দেখি যে আমরা ধরো এই পজিটিভ হাফ সাইকেল, মানে এইখান থেকে এইটুকু যে সময়, এটুকু সময়কে আমরা কি বলবো, টোটাল সময়টাকে কি বলে, একটা টোটাল সময়টাকে এখান থেকে শুরু করে পরের জিরো পর্যন্ত এই সময়টাকে বলা হয় টাইম পিরিয়ড। টি। ঠিক আছে, এই টোটালটাকে ক্যাপিটাল টি বলা হয়। হুম। কিন্তু আমরা নিচ্ছি কতটুকু, আমরা নিচ্ছি অর্ধেকটুকু। অর্ধেকটুকুর মধ্যে সময়টাকে টি কি বাই টু। বলবো, তাহলে এটাকে বলবো টি বাই টু বলবো। টি বাই টু। ঠিক আছে, তাহলে একইভাবে টোটালটাকে যদি নিতাম তাহলে আমরা কি বলতাম, এরকম যদি আরো কতগুলো ভাগ করতাম, তাহলে টোটাল সময়টাকে আমরা ক্যাপিটাল টি বলবো। ঠিক আছে, এবার ধরে নেওয়া যাক এই যে টোটাল টি সময়, টোটাল টি সময়টাকে আমরা এন সংখ্যক ভাগে ভাগ করেছি, এন সংখ্যক ভাগে ভাগ করেছি। তাহলে এক একটা ভাগের টাইমের পরিমাণ কত হবে বলো দেখি। টোটাল সময়টা তো টি, এই শুরু থেকে পরের শুরু পর্যন্ত সময়টা হচ্ছে টি, তাহলে এক একটা যে ভাগ, এই ভাগটার দৈর্ঘ্য কত, এটা হচ্ছে টি বাই এন, তাই তো। এন সংখ্যক ভাগে যদি ভাগ করি, তারপরে এটারও দৈর্ঘ্য হবে টি বাই এন, মানে প্রত্যেকটা টাইম যে গ্যাপ আছে, এখান থেকে এইটুকু সময়, এখান থেকে এইটুকু সময়, প্রত্যেকটা সময়ের পরিমাণ হচ্ছে টি বাই এন। ঠিক আছে, আমরা সমান ভাগে ভাগ করলাম। আচ্ছা, যদি এটা হয়, এবার আমরা ধরে নেব যে প্রথম যে ভাগটা ছিল, এই প্রথম যে আমরা দাগটা টেনেছি, মানে এখান থেকে এইটুকু যে সময়, এইটুকু সময়ের মধ্যে আমরা ধরে নিচ্ছি কারেন্টের ভ্যালু যেটা আছে, কারেন্টের ভ্যালু ধরে নেওয়া যাক এইটুকু সময়ের মধ্যে সে, এটা হচ্ছে আই ওয়ান কারেন্ট। ঠিক আছে, এই কারেন্টটা হলো আই ওয়ান কারেন্ট। আচ্ছা, এইখানে যে কারেন্টের পরিমাণটা আছে, ধরে নেওয়া যাক এখানে কারেন্টের পরিমাণ হচ্ছে আই টু কারেন্ট। এরকম করতে করতে কতগুলো ভাগ আছে, এখানে টোটাল এন সংখ্যক ভাগ আছে। তাহলে এন নাম্বার যে ভাগটা হবে, সেখানে কারেন্টের পরিমাণটা আমরা ধরে নিচ্ছি আই এন কারেন্ট। ঠিক আছে, তাহলে আই ওয়ান হচ্ছে প্রথম ভাগের কারেন্ট, আই টু হচ্ছে সেকেন্ড ভাগের কারেন্ট, তৃতীয় ভাগের কারেন্ট হচ্ছে আই থ্রি, এটা হচ্ছে আই থ্রি। এরকম করতে করতে এন সংখ্যক ভাগ আছে, এন সংখ্যক ভাগের এনের যে ভাগটা, তার কারেন্টের পরিমাণটা হচ্ছে আই এন। ঠিক আছে, এবং প্রত্যেকটা সময়ের দৈর্ঘ্য কত, প্রত্যেকটা সময়ের দৈর্ঘ্য হচ্ছে টি বাই এন। ঠিক আছে, তাহলে বলো দেখি এই যে প্রথম যে টি বাই এন সময়, এই সময়ের মধ্যে কতটা হিট তৈরি হবে। যদি কারেন্ট আই ওয়ান টি বাই এন সময়ের জন্য ফ্লো করে, তাহলে কতটা হিট তৈরি হয়। একটা রেজিস্টার আর, তার মধ্যে দিয়ে যদি কারেন্ট আই ওয়ান ফ্লো করে, কত সময়ের জন্য ফ্লো করছে, টি বাই এন সময়ের জন্য, তাহলে কতটা হিট তৈরি হবে, আই ওয়ান স্কোয়ার আই ওয়ান স্কোয়ার ইন্টু আর, আর টি। আর ইন্টু টি টি বাই বাই এন, টি বাই এন। টি বাই এন। কারণ এক একটা ভাগের সময়ের দৈর্ঘ্য কত, এক একটা ভাগ মানে হচ্ছে টি বাই এন সেকেন্ডস ধরে নেওয়া যাক। তাহলে এটাতে প্রথম ভাগটাতে এতটা হিট তৈরি হলো, দ্বিতীয় ভাগে কতটা হিট তৈরি হবে, দ্বিতীয় ভাগে তৈরি হবে আই টু স্কোয়ার ইন্টু আর, আই টু স্কোয়ার ইন্টু আর ইন্টু টি বাই এন। তৃতীয় ভাগে কত হিট তৈরি হবে, আই থ্রি স্কোয়ার, আই থ্রি তার স্কোয়ার ডট আর ডট টি বাই এন। তৃতীয় ভাগে এতটা হিট তৈরি হলো। ঠিক আছে, প্লাস এরকম চলতে চলতে এনএফ নাম্বার যে ভাগটা আছে, সেখানে কতটা হিট তৈরি হবে বলো, সেখানে তৈরি হবে আই এন স্কোয়ার, আই এন স্কোয়ার আর ইন্টু টি বাই এন।
ঠিক তো? এটা বোঝা যাচ্ছে প্রথম ভাগে এতটা, দ্বিতীয় ভাগে এতটা, তৃতীয় ভাগে এতটা, ডট 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 এরকম করে nth ভাগে এতটা হিট তৈরি হবে। তার মানে এই যে এসি ওয়েভ ফর্মটা একটা টোটাল সাইকেল ধরে যদি প্রবাহিত হয়, তাহলে টোটাল হিট কতটা তৈরি হচ্ছে? টোটাল হিট তৈরি হচ্ছে আমার এই এতটা। ঠিক আছে, এই এতটা হিট তৈরি হচ্ছে। এবার আরএমএস যখন আমরা ক্যালকুলেট করতে চাইবো না, আরএমএস মানে কিন্তু একটা ফিক্সড ভ্যালু। আরএমএস মানে এরকম কোনো ফ্লাকচুয়েটিং ভ্যালু চলবে না, আরএমএস মানে একটা কনস্ট্যান্ট ভ্যালু। তো আরএমএস এর ডেফিনেশন এরকমই যে কোনো একটা যদি আমার ডিসি সাপ্লাই থাকতো, একটা ডিসি সাপ্লাই ধরো, সেই ডিসি সাপ্লাইটাকে আমরা ওই রেজিস্টার আর যা রেজিস্ট্যান্স তার অ্যাক্রসে কানেক্ট করি, এবং তার মধ্যে দিয়ে যদি আইআরএমএস কারেন্ট ফ্লো করে, ধরে নেওয়া যাক আইআরএমএস কারেন্ট ফ্লো করে, কত সময় ধরে ফ্লো করবে? যত সময় ধরে এসি কারেন্টটা ফ্লো করেছিল ঠিক তত সময় ধরেই এই আইআরএমএস কারেন্টটা ফ্লো করবে। তাহলে কি হবে না, সমান পরিমাণ হিট উৎপন্ন হবে। মানে আগে যতটা হিট হয়েছিল এইচ, এই হিটের পরিমাণ তো আমরা পেয়ে গেছি, এসিটা তৈরি, এসি ফ্লো হওয়ার জন্য আমার হিটের পরিমাণটা আমরা এইটা পেয়ে গেছি। ঠিক আছে, এই পরিমাণ হিট উৎপন্ন করবার জন্য কত সময়ের মধ্যে না টি সময়ের মধ্যে, যতক্ষণ সময় ধরে এই এসি কারেন্টটা ফ্লো করেছিল ঠিক তত সময় ধরেই যতটা পরিমাণ কারেন্ট ফ্লো হতে হবে, একটা কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো হতে হবে একটা ডিসি সাপ্লাই থেকে, যাতে করে না এই পরিমাণ হিটই তৈরি হয়। তাহলে সেই কারেন্টের পরিমাণটাকে বা সেই কারেন্টের মানটাকে আমরা বলবো হচ্ছে আরএমএস কারেন্ট। ঠিক আছে, তো আমরা একটা ডিসি সাপ্লাই ধরো কানেক্ট করেছি একটা রেজিস্টার আর এর অ্যাক্রসে, এবং এখানে আমরা হিট কতটা পাবো বলে দেখি। তাহলে কি আমরা মেজারমেন্ট করব স্যার, হিটটা মেজারমেন্ট করব নাকি? অ্যাকচুয়ালি মানে ডেফিনেশনটা কিভাবে আসছে আমি বলছি, মেজারমেন্ট করার টেকনিক আলাদা আছে, ফর্মুলা দিয়ে হয়ে যাবে। আমি কনসেপ্টটা কিভাবে এলো তাই বলছি, মানে অ্যাকচুয়ালি হিটিং এফেক্ট থেকেই ব্যাপারটা এসেছে আর কি। ঠিক আছে, হিটিং কনসেপ্ট থেকেই ব্যাপারটা এসেছে যে একটা এসি বা অল্টারনেটিং কারেন্ট যদি টি সময় ধরে একটা রেজিস্টার আর এর মধ্যে দিয়ে ফ্লো করে, তাহলে টোটাল যে হিট উৎপন্ন হচ্ছে সেই সমান পরিমাণ হিট তৈরি করবার জন্য একটা ডিসি সাপ্লাই থেকে ওই টি সময় ধরেই যতটা পরিমাণ ফিক্সড কারেন্ট ফ্লো করাতে হবে, সেই ফিক্সড কারেন্টের পরিমাণটাকেই আমরা ওই এসি যে কারেন্টটা আগে ছিল সেই এসি কারেন্টের আরএমএস ভ্যালু করবো। ঠিক আছে, তো দেখো এখানে আমরা আইআরএমএস যখন হিসাব করছি, এটা কত সময় ধরে ফ্লো করেছে? টি সময় ধরে ফ্লো করেছে। এই আরএমএস কারেন্ট যদি ডিসি থেকে আমরা ধরি, ডিসির কারেন্টটা কি চেঞ্জ হয়? ডিসির কারেন্টটা কিন্তু চেঞ্জ হবে না, ডিসির কারেন্ট ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। ডিসি সাপ্লাই থেকে কারেন্টের পরিমাণটা কিন্তু চেঞ্জ হয় না, সবসময় এটা কনস্ট্যান্টই থাকবে। মানে প্রথমে যদি আইআরএমএস ছিল, পরেও আইআরএমএসই থাকবে, সবসময় আইআরএমএসই থাকবে। এবার এই আইআরএমএস যে কারেন্টটা, এই কারেন্টটা যদি আমার ক্যাপিটাল টি সময় ধরে ফ্লো করে, তাহলে টোটাল হিট কতটা তৈরি হবে বলো? ফর্মুলা কি? ডিসি সাপ্লাই থেকে কতটা হিট তৈরি হবে তার ফর্মুলা কি? আই আই স্কোয়ার আর স্কয়ার টি। আর তো টি, আই স্কয়ার তাহলে আর টি। এখানে আই এর পরিবর্তে আমরা আই আর এম এস স্কোয়ার লিখছি, আর এর জায়গায় আমরা আর ই লিখবো, আর টিটা তো টি আছে, টিটা তো টি থাকবে। এবার হচ্ছে কি, এই যে হিটটা আগে হয়েছিল এটাকে আমরা সাপোজ এইচ ওয়ান নাম দিলাম, আর এটাকে আমরা সাপোজ এইচ টু নাম দিলাম। ঠিক আছে, এইচ ওয়ান ইজিক্যাল টু কিন্তু এইচ টু হবে। ঠিক আছে, এইচ ওয়ান ইজিক্যাল টু আমার এইচ টু হতে হবে। এবার যদি আমরা এইচ ওয়ান ইজিক্যাল টু এইচ টু করি, তাহলে আমরা কি পেয়ে যাবো দেখো, এইচ ওয়ান ইজিক্যাল টু এইচ টু। আমি এইচ টু ইজিক্যাল টু এইচ ওয়ান লিখি, কারণ আমি বাঁ দিকে আইআরএমএসটাকে নিতে চাইছি। এইচ টু ইজিক্যাল টু যদি আমরা এইচ ওয়ান লিখি, তাহলে এইচ টু সমান আমরা পেয়ে গেছি অলরেডি আই আর এম এস স্কোয়ার, আই আর এম এস স্কোয়ার ইন্টু আর ইন্টু ক্যাপিটাল টি, দ্যাট ইকুয়ালস টু কত? দ্যাট ইকুয়ালস টু হচ্ছে আমার, এদিকে আছে কত, আই ওয়ান স্কোয়ার, আই ওয়ান স্কোয়ার ইন্টু আর ইন্টু টি বাই এল, প্লাস I2 square, I2 square R into T by L, প্লাস কত, I3 square R into T by L, ডট 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 কত হচ্ছে আপ টু IN square, প্লাস হচ্ছে IN square R into T by N। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো দুদিকেই আমার টি আছে, দুদিকেই আমার আর আছে। এই দেখো এখান থেকে যদি আমরা আরটা কমন নিয়ে নিই আর টিটা কমন নিয়ে নিই, তাহলে কি বাইরে পড়ে থাকবে বলে দেখি? এখানে এখানে পড়ে থাকবে হচ্ছে আই আর এম এস স্কোয়ার, এদিকটা তো অ্যাজ ইট ইজ থাকবে আই আর এম এস স্কোয়ার আর ইন্টু টি, এটা বাঁ দিকে থেকেই গেল আমার। ডান দিক থেকে আমি কমন কি নেব? কমন নেব হচ্ছে আর
ইন্টু টি বাই এন, এই টার্মটাকে আমরা কমন নিয়ে নিচ্ছি ধরো। তাহলে ভেতরে পড়ে থাকবে আমার I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার প্লাস I3 স্কোয়ার প্লাস ডট 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 হচ্ছে প্লাস IN স্কোয়ার। এটা আমার ডান দিকে পড়ে থাকবে, ঠিক আছে। এবারে দেখো, এবারে হচ্ছে কি আমার এখানে দেখো বাঁ দিকে আর আছে, এদিকে আর ক্যান্সেল আউট হয়ে গেল, এদিকে টি আছে, এদিকে টি ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আলটিমেটলি কি পড়ে থাকলো, IRMS স্কোয়ার ইজ ইকাল টু 1/n ইন্টু I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার প্লাস I3 স্কোয়ার প্লাস ডট 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 IN স্কোয়ার, ঠিক আছে। তাহলে যদি আমরা IRMS ক্যালকুলেট করি, IRMS সমান কত বেরিয়ে যাবে বলো দেখি। IRMS মানে রুট হয়ে যাবে ওদিকে একটা, IRMS স্কোয়ার আমি আরেকবার লিখেই নিই, IRMS স্কোয়ার ইজ ইকাল টু আমার পাচ্ছি 1/n ইন্টু ভেতরে থাকছে কত I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার প্লাস I3 স্কোয়ার ডট 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 কত প্লাস হচ্ছে IN স্কোয়ার, IN স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা IRMS সমান পেয়ে যাচ্ছি কত না, রুট আন্ডার I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার প্লাস I3 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস IN স্কোয়ার ডিভাইডেড বাই হোল ডিভাইডেড বাই হচ্ছে n। এটা হয়ে গেল আমাদের ডেফিনেশন অফ দ্য আরএমএস কারেন্ট, ঠিক আছে। তো এইভাবে আমরা আরএমএস ভ্যালুটাকে হিসাব করতে পারি। তাহলে আরএমএস এর কনসেপ্টটা আশা করা যায় বোঝা গেছে। তো আমরা এখানে কারেন্টের কনসেপ্ট দিয়ে করেছি, আমরা চাইলে ভোল্টেজ দিয়েও করতে পারতাম। ভোল্টেজের ক্ষেত্রে ফর্মুলা কি হতো, হিট কতটা উৎপন্ন হচ্ছে তার ফর্মুলা কি হতো বলো। ভোল্টেজ দিয়ে যদি আমরা করতাম, যদি এই ওয়েভ ফর্মটা ভোল্টেজের হতো তাহলে কি পার্থক্য হতো, একটা রেজিস্টার আর বলো, একটা রেজিস্টার আর এর মধ্যে দিয়ে যদি একটা ভোল্টেজ আমরা ভি কানেক্ট করি তাহলে কতটা হিট তৈরি হয়, ভি স্কোয়ার বাই আর, তাই তো, ভি স্কোয়ার বাই আর। এটা হচ্ছে পাওয়ার, ভি স্কোয়ার বাই আরটা কি পাওয়ার, ভি স্কোয়ার বাই আর হবে। হ্যাঁ, আই স্কোয়ার আর এর জায়গায় ভি স্কোয়ার বাই আর হবে। বাকি টাইমটা তো টাইমই থাকবে, টিটা তো টি থাকবে। ভি স্কোয়ার বাই আরটা হচ্ছে পাওয়ার, পাওয়ারকে আমরা সময় দিয়ে গুণ করব, তার মানে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, ঠিক আছে। এটাই হচ্ছে আমার এনার্জির ফর্মুলা, হিট এনার্জির ফর্মুলা। তো এই কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা এটাকে ভোল্টেজের ক্ষেত্রেও সিমিলার ওয়েতে আমরা ক্যালকুলেট করতে পারি। ওটা আর আমি এখানে হিসাব করলাম না। তো ভোল্টেজের ক্ষেত্রে যদি আমরা করি তাহলে ভি আর এম এর সমান কত বেরোবে বলে দেখি, সিমিলার, কোনো পার্থক্য হবে না। ভি আর এম এর সমান আমার বেরিয়ে যাবে, আর এম এস ভোল্টেজের ভ্যালু যেটা বেরোবে সেটা হবে রুট ওভার, ওরকম ভাবেই আমরা কতগুলো পয়েন্ট নেব, সাপোজ V1 স্কোয়ার প্লাস সাপোজ V2 স্কোয়ার প্লাস সাপোজ V3 স্কোয়ার প্লাস ডট ডট হচ্ছে প্লাস VN স্কোয়ার, ঠিক আছে। এরকম করে করে আমরা উপরের পার্টটা পেয়ে গেলাম, হোল ডিভাইডেড বাই হয়ে যাবে আমার n, হোল ডিভাইডেড বাই n, ঠিক আছে। এটা হয়ে যাবে কিসের ফর্মুলা, এটা হয়ে যাবে আরএমএস ভোল্টেজের ফর্মুলা, এটা হয়ে গেল আরএমএস কারেন্টের ফর্মুলা। তাহলে এর থেকে বুঝতে পারলে আরএমএস কনসেপ্টটা কিরকম ভাবে একটা ওয়েভ ফর্মের ক্ষেত্রে কাজে লাগে। একটা এসি ওয়েভ ফর্মের ক্ষেত্রে আমাদের আরএমএস ভ্যালুটাকে ক্যালকুলেট করার প্রয়োজনীয়তাটা কিরকম আছে, এটা আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো নেক্সট এবার দেখা যাক যে আমরা আরএমএস ভ্যালু অফ দ্য সাইনোসয়েড ওয়েভ ফর্ম যদি আমাদেরকে দেয়, সাইনোসয়েডের ক্ষেত্রে আমরা আরএমএস ভ্যালু কিভাবে ক্যালকুলেট করব। একটা সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম, তার যদি আমাদেরকে বলে যে আরএমএস ভ্যালু ক্যালকুলেট করো এসি সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম, এটার হিসাবটা কিরকম ভাবে হবে বলো তো। ধরা যাক এটা হচ্ছে একটা আমাদের ওয়েভ ফর্ম, ঠিক আছে। আমরা কারেন্টেরই ওয়েভ ফর্ম ধরে নিই, এটা সাপোজ দিস ইজ আ কারেন্ট ওয়েভ ফর্ম, ঠিক আছে। তাহলে এই টোটাল সময়টা হচ্ছে আমার ক্যাপিটাল টি, অর্ধেক সময়টাকে আমরা বলতে পারি কি টি বাই টু, ঠিক আছে। এই সময়টুকুটাকে আমরা বলতে পারি হচ্ছে টি বাই টু। এবং এসির যে ম্যাক্সিমাম ভ্যালু, এই ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলছি সাপোজ আই ম্যাক্স, আই ম্যাক্স নাম দিচ্ছি এটাকে সাপোজ আমরা।
এসির যে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড সেটাকে আমরা আই ম্যাক্স নাম দিচ্ছি। আচ্ছা, এই কারেন্টের ওয়েভ ফর্মের ইকুয়েশনটা কি হবে? আই ইজ ইকাল টু, বলো আই ইজ ইকাল টু কি বলে ওটাকে? আই ম্যাক্স সাইন ওমেগা টি। এটাই তো সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম মানে, তো তাই ম্যাক্সিমাম ভ্যালু ইনটু সাইন অফ ওমেগা টি, এটাই হচ্ছে এই সাইন ওয়েভটার ইকুয়েশন। এটা যদি আমার সাইন ওয়েভের ইকুয়েশন হয়, আমরা আরএমএস ভ্যালুটাকে যখন ক্যালকুলেট করব, যখন আমরা আই আরএমএস ক্যালকুলেট করব, তখন আমাদেরকে কি করতে হবে? আই আরএমএস সমান হচ্ছে রুট ওভার অফ 1 বাই টাইম পিরিয়ড। ঠিক আছে, 1 বাই টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ড মানে আমার এখানে কত? টাইম পিরিয়ড মানে টোটাল টাইমটাকে আমরা ধরে নিতে পারি ক্যাপিটাল টি। ঠিক আছে, ক্যাপিটাল টি। অথবা যদি আমরা এটাকে 1/2 পাই করলে বেশি ভালো হয় স্যার। 1/2 পাই হিসাবে যদি করি, ডিগ্রির হিসাবে যদি আমরা, রেডিয়ানের হিসাবে যদি আমরা করি, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা 0 রেডিয়ান বলতে পারি। এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতে পারি হচ্ছে, সাপোজ এটা হচ্ছে আমার পাই রেডিয়ান। ঠিক আছে, আর এইটা হচ্ছে আমার 2 পাই রেডিয়ান। ঠিক আছে, এটা আমরা বলতে পারি। তাহলে টোটাল টাইম পিরিয়ডটাকে আমরা যদি রেডিয়ানের হিসাবে লিখি, তাহলে আমার টোটাল টাইম পিরিয়ড হয়ে যাবে 1/2 পাই। 1/2 পাই হচ্ছে আমার টোটাল টাইম পিরিয়ড, ইন্টু ইন্টিগ্রেশন অফ, কি হবে ইন্টিগ্রেশন অফ কার না, এই আমার আই যেটা আছে, আই এর ইকুয়েশন যেটা আছে আই স্কোয়ার, এবং তাকে আমরা ইন্টিগ্রেট করব কার সাপেক্ষে না, ডি ওমেগা টির সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট করব। ডি ওমেগা টির সাপেক্ষে ইন্টিগ্রেট করব, এবং কোথা থেকে কোথায় ইন্টিগ্রেট করব না, 0 থেকে 0 to 2 পাই। 0 to 2 পাই আমরা এটাকে ইন্টিগ্রেট করব, কারণ এটাই হচ্ছে আমার টোটাল টাইম পিরিয়ড, 0 থেকে 2 পাই। আমরা অ্যাভারেজের সময় 0 থেকে পাই করেছিলাম, এর কারণ আছে। কারণ কি? কারণ অ্যাভারেজের সময় তো আমরা কোনো স্কোয়ার করছি না, এই দিকটা পজিটিভ আসবে আর নিচেরটা নেগেটিভ আসবে। এবার যদি আমরা অ্যাভারেজের সময় দুটোকেই নিয়ে নিতাম, 0 to 2 পাই করতাম, তাহলে এখানে যতটা পজিটিভ হতো নিচের হাফে ততটাই নেগেটিভ হতো, দিয়ে ক্যান্সেল আউট হয়ে যেত এবং অ্যাভারেজ ভ্যালু 0 চলে আসতো, যেটা আমাদের উদ্দেশ্য নয়। তো আমরা সেক্ষেত্রে এই কারণেই হাফ ওয়েভটাকে নিয়ে ক্যালকুলেট করেছিলাম। কিন্তু এখানে আমরা যেহেতু স্কোয়ার করছি, তাই 0 আসার প্রশ্ন নেই, আমরা 0 থেকে 2 পাই এখানে করতে পারি। তাহলে 1/2 পাই ইন্টিগ্রেশন অফ আই স্কোয়ার ডি ওমেগা টি, লিমিট হচ্ছে 0 থেকে 2 পাই। তাহলে আই আর এম এস সমান কত হবে বলো? আই আর এম এস সমান হয়ে যাবে রুট ওভার 1/2 পাই অ্যাজ ইট ইজ আমার থাকলো। ঠিক আছে, 1/2 পাই থাকলো, ইন্টিগ্রেশন অফ আই স্কোয়ার। আই স্কোয়ারের ফর্মুলা কি না, আই ম্যাক্স সাইন ওমেগা টি, তাই তো? আই ম্যাক্স সাইন ওমেগা টি, আই এর পরিবর্তে আমরা লিখতেই পারি। আচ্ছা, তোমরা না একটা খাতায় এগুলো করতে থাকো, ঠিক আছে? আমি যখন লিখবো তোমরা নিজেরাও কিন্তু খাতায় প্র্যাকটিস করতে থাকো, তা না হলে এগুলো কিন্তু হবে না। তোমরা নিজেরাও একটা খাতায় প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? সবাই লেখো আই ম্যাক্স সাইন ওমেগা টি, তার টোটালটার হোল স্কোয়ার, এবং ইন্টিগ্রেট করবো কার উপরে না, ডি ওমেগা টির উপরে ইন্টিগ্রেট করবো। লিমিটটা কি আছে? 0 থেকে 2 পাই পর্যন্ত আমাদের লিমিটটা আছে, ঠিক তো? আচ্ছা, এবারে দেখো আই ম্যাক্স স্কোয়ার মানে আই ম্যাক্সটা তো একটা কনস্ট্যান্ট, আই ম্যাক্স একটা ম্যাক্সিমাম ভ্যালু, এটা কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট জিনিসটাকে আমরা ইন্টিগ্রেশনের লিমিটের বাইরে নিয়ে চলে আসতে পারি। তাহলে আমরা বাইরে আই ম্যাক্স স্কোয়ারটাকে বাইরে নিয়ে চলে এলাম, আর 2 পাইটাও আমার বাইরেই থাকলো। আই ম্যাক্স স্কোয়ার বাই 2 পাই যেটা আমার ছিল, সেটাও অ্যাজ ইট ইজ আমার বাইরেই থাকলো। আচ্ছা, যদি তাই হয় তাহলে ভেতরে কি থাকলো? সাইন স্কোয়ার ওমেগা টি ডি ওমেগা টি, সাইন স্কোয়ার ওমেগা টি ডি অফ ওমেগা টি। আচ্ছা, এখানে কত হবে লিমিটটা? 0 থেকে 2 পাই হবে, 0 থেকে 2 পাই হবে। আচ্ছা, সাইন স্কোয়ার ওমেগা টির ইন্টিগ্রেশন কি করে করবে? সাইন স্কোয়ার ওমেগা টি ডি ওমেগা টির ইন্টিগ্রেশন করতে গেলে কি স্যার করতে এটা হবে 2 আমাকে? sin স্কয়ার ওমেগা টি করে নিতে হবে। হ্যাঁ, 2 সাইন 1 স্কোয়ার ওমেগা টি cos করে ওমেগা নেওয়া, টি হয়ে তাহলে যাবে। 1 মাইনাস cos 2 ওমেগা টি হয়ে যাবে। তাহলে ওই কনসেপ্ট কাজে লাগাতে গেলে তাহলে আমরা এখানে লিখতে পারি আই আর এম এস ইকুয়ালস টু, আই আর এম এস ইকুয়ালস টু, যেটা আমাদের ছিল রুট আন্ডার অফ 1 বাই, মানে এটা আই ম্যাক্স স্কোয়ার, আই ম্যাক্স স্কোয়ার বাই 2 পাই ছিল এখানে, তাই তো? আই ম্যাক্স স্কোয়ার
আই ম্যাক্স স্কোয়ার বাই 2 পাই ছিল, কিন্তু এখানে 2 সাইন স্কোয়ার ওমেগা টি আনতে গেলে আমাকে নিচে আর একটা 2 গুণ করতে হচ্ছে, তার মানে নিচে 4 পাই হয়ে যাচ্ছে, তার মানে নিচে আমার 4 পাই হয়ে যাচ্ছে, আর ভেতরে কে পড়ে থাকছে 2 সাইন স্কোয়ার ওমেগা টি। এবার 2 সাইন স্কোয়ার ওমেগা টিটাকে আমরা ডাইরেক্টলি লিখে দিচ্ছি কি না 1 মাইনাস কস 2 ওমেগা টি। ঠিক আছে, 1 মাইনাস কস 2 ওমেগা টি। এটা আমি একটু স্টেপ জাম্প করলাম, কারণ কি, কারণ হচ্ছে 2 সাইন স্কোয়ার ওমেগা টি হবে, তো 2 সাইন স্কোয়ার ওমেগা টির ফর্মুলা হচ্ছে 1 মাইনাস কস 2 ওমেগা টি, দিয়ে এটাকে ডি ওমেগা টির সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট করে দেবো। ঠিক আছে, লিমিটটা কত থেকে কত থাকবে, 0 থেকে 2 পাই থাকবে, 0 থেকে 2 পাই থাকবে। ঠিক আছে, এবার ইন্টিগ্রেশনটা করতে থাকো। ইন্টিগ্রেশন করবার ফলে কি হবে, এখানে আমার আই ম্যাক্স স্কোয়ার বাই 4 পাই অ্যাজ ইট ইজ থাকবে, আই ম্যাক্স স্কোয়ার বাই 4 পাই, এটা অ্যাজ ইট ইজ থেকে গেল। আর এখানে ভেতরে কে পড়ে থাকলো বলো, 1 এর ইন্টিগ্রেশন ডি ওমেগা টির সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কি হবে, ওমেগা টি হবে, ডি ওমেগা টির ইন্টিগ্রেশন করলে কি হবে, ওমেগা টি হবে। আর cos 2 ওমেগা টির ইন্টিগ্রেশন যদি আমরা করি তাহলে কি হবে, sin 2 ওমেগা টি ডিভাইডেড বাই 2। 2 ওমেগা টি ডিভাইডেড বাই 2 হবে, sin 2 ওমেগা টি ডিভাইডেড বাই 2। sin cos 2 থিটার ইন্টিগ্রেশন করলে কি হয়, sin 2 থিটা ডিভাইডেড বাই 2 হয়। ঠিক আছে, এখানেও ঠিক সেরকম 2 ওমেগা টি বাই 2, আর লিমিট কত হবে, 0 থেকে 2 পাই হবে, 0 থেকে 2 পাই। ঠিক আছে, এবার যখন এই লিমিটগুলোকে বসিয়ে দেবে, দেখো সাইন 2 পাই এর ভ্যালুও 0, সাইন 0-র ভ্যালুও 0, তার মানে এই পার্ট যেটা হবে না, এই পার্টের রেজাল্টটা অলওয়েজ 0ই আসবে এই লিমিটটা বসালে। তাহলে তোমাকে বসাতে হবে খালি এই পার্টটুকু, ওমেগা টি পার্টটুকু। তাহলে তোমার ওমেগা টি এর পার্টটুকুতে যদি তুমি লিমিটটাকে বসিয়ে দাও, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে তোমার আই আর এম এস সমান কত বেরিয়ে যাবে, দেখো তোমার আই আর এম এস সমান বেরিয়ে যাবে হচ্ছে রুট ওভার আই আর এম এস সমান বেরিয়ে যাবে আই ম্যাক্স স্কোয়ার বাই 4 পাই ইন্টু কি করবো, ইন্টু কি বলো, cos ওমেগা টির জায়গায় আমরা খালি লিমিট বসাচ্ছি, একবার ওমেগা টি এর জায়গায় আমরা 2 পাই বসাবো, একবার 2 পাই বসাবো, একবার 0 বসাবো, একবার 2 পাই বসালাম মাইনাস 0 বসালাম। আর cos sin 2 ওমেগা টির জায়গাতে তো দুটোই 0 আসবে, সেই জন্য ওটাকে আমি দেখালাম না এখানে। আচ্ছা, তাহলে এবার এটাকে সিম্পলিফাই করলে দেখো উপরে 2 পাই, নিচে হচ্ছে 4 পাই, তাহলে 2 পাই এর সঙ্গে 4 পাই কেটে গিয়ে নিচে 2 পড়ে থাকবে, নিচে 2 পড়ে থাকবে। তাহলে এটাকে রুটের বাইরে নিয়ে চলে এলে কি হবে, আই ম্যাক্স বাই √2, বাই রুট 2। আই ম্যাক্স বাই √2, এটাই হচ্ছে আমার আরএমএস ভ্যালু, যেটা হয় আরএমএস ভ্যালুর ফর্মুলা। ঠিক আছে, আই আরএমএস সমান হচ্ছে কত, আই ম্যাক্স বাই √2। তো যদি আমরা ভোল্টেজের ক্ষেত্রে করতাম তাহলে কি হতো বলো, ভোল্টেজ দিয়ে করলে পার্থক্য হতো কিছু, ভি আর এম এস সমান কত হতো, যদি ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু ভি ম্যাক্স হয় আর ভোল্টেজের আর এম এস ভ্যালু যদি ভি আর এম এস হয়, তাহলে ভোল্টেজের আর এম এস ভ্যালুর সঙ্গে ম্যাক্সিমাম ভ্যালু রিলেশন কি হতো, ভি আর এম এস সমানও তখন হতো আমার ভি ম্যাক্স বাই √2। তার মানে যখনই আমাকে কোনো ম্যাক্সিমাম ভ্যালু দেওয়া থাকবে, সাইনোসয়েডাল ওয়েভফর্ম যদি হয়, তাহলে তার আরএমএস ভ্যালু আমরা কিভাবে ক্যালকুলেট করব না, ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমরা √2 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, আচ্ছা আমাদের যে ডোমেস্টিক সাপ্লাই আছে, এটা কি সাপ্লাই আছে বলো তো, ডোমেস্টিক বাড়িতে যে সাপ্লাই লাইনটা পাও সেটা হচ্ছে এসি সাপ্লাই। ঠিক আছে, এটা এসি সাপ্লাই। এখানে আমরা যে 230 ভোল্ট বলি, 230 ভোল্টের সাপ্লাই, 230 ভোল্টে অ্যাকচুয়ালি কি ভোল্টেজ, ম্যাক্সিমাম ভ্যালু না আরএমএস ভ্যালু, আরএমএস ভ্যালু। আরএমএস ভ্যালু। তাহলে যদি আমাদের বলা হয় যে ম্যাক্সিমাম ভ্যালু কত, আমাদের ডোমেস্টিক সাপ্লাইয়ের ম্যাক্সিমাম ভ্যালু কত, গুণ হবে এটা, হ্যাঁ √2 দিয়ে গুণ হবে। ঠিক আছে, √2 ইন্টু 230 যদি আমরা ধরি, তাহলে √2 ইন্টু 230 ভোল্ট, এটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাড়িতে যে সাপ্লাইটা আসে তার ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু √2 দিয়ে গুণ করে আমরা পাবো 325 ভোল্ট। হ্যাঁ, ওরকম রেঞ্জের একটা আসবে, 325 হবে না, √2 মানে কত, 1.414 ইন্টু 230, 325। ঠিক আছে, তো দেখো এবার হচ্ছে আমরা দুটো টার্ম এখনো পর্যন্ত জানলাম, ইম্পর্টেন্ট টার্ম রিলেটেড টু আমাদের এসি ওয়েভফর্ম। কি কি দুটো টার্ম, একটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু আর একটা হচ্ছে আরএমএস ভ্যালু। এবার এই টার্মগুলোকে রিলেট করেই
আরো কিছু টার্মস আছে, যে টার্মটার নাম হচ্ছে ফর্ম ফ্যাক্টর। এই টার্মগুলো কিন্তু তোমরা পড়েছো, কোথায় পড়েছো? তোমাদেরকে পড়ানো হয়েছে কিছুদিন আগে। ফর্ম ফ্যাক্টর কোথায় পড়ানো হয়েছে? ইটেকে পড়িয়েছিলেন তো, ইটেকে তো পড়িয়েছিলাম, এসি ফান্ডামেন্টালে এতেও পড়িয়েছিলেন। পড়িয়েছি। হ্যাঁ, এসি ফান্ডামেন্টালে পড়িয়েছি, প্লাস হচ্ছে তোমাদের বেসিক ইলেকট্রনিক্স এর এই বেসিক টার্মগুলো ইলেকট্রনিক্সে পড়িয়েছিলাম স্যার, হ্যাঁ, ফুল ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ারের ওখানে রেকটিফায়ারে। পড়িয়েছিলাম। হ্যাঁ, ফর্ম ফ্যাক্টর গুলো ওখানে পড়িয়েছিলাম, ফুল ওয়েভের ক্ষেত্রে ফর্ম ফ্যাক্টর কত হয়, হাফ ওয়েভের ক্ষেত্রে কত হয়, ঠিক আছে, ওখানেও কিন্তু পড়িয়েছি। তাহলে টার্মগুলো তোমাদের জানা। তাহলে ফর্ম ফ্যাক্টরের ডেফিনেশন হচ্ছে, এটা হচ্ছে আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই অ্যাভারেজ ভ্যালু, এই দুটো রেশিওকে বলা হবে ফর্ম ফ্যাক্টর, ঠিক আছে। আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই অ্যাভারেজ ভ্যালু, এই টার্মটাকে বলা হবে ফর্ম ফ্যাক্টর। তাহলে আরএমএস ভ্যালু মানে কত আমরা পেয়েছি? আমাদের যে এসি সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম, তার ক্ষেত্রে ভি আরএমএস আমরা কত পেয়েছি বলো? সাইনোসয়েডাল ওয়েভ ফর্মের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু যদি ভিম্যাক্স হয়, ভিম্যাক্স ভিম্যাক্স ডিভাইডেড বাই রুট টু। বাই রুট টু, ভিম্যাক্স বাই রুট টু, এটা আমরা পেয়েছি আরএমএস ভ্যালু, ঠিক আছে। আর অ্যাভারেজ ভ্যালু কত পেয়েছি? ভি অ্যাভারেজ আগের দিন আমি করিয়েছি, 2 ভিম্যাক্স ডিভাইডেড বাই পাই। পাই 2 বাই পাই ইন্টু ভিম্যাক্স, 2 বাই পাই ইন্টু ভিম্যাক্স। তাহলে বলো ফর্ম ফ্যাক্টর সমান কত হবে এক্ষেত্রে? এফএফ, ফর্ম ফ্যাক্টরটাকে আমি সংক্ষেপে এফএফ লিখছি, ফর্ম ফ্যাক্টর ভি আরএমএস বাই ভি ম্যাক্স, আরএমএস ভ্যালু বাই অ্যাভারেজ ভ্যালু, তাই তো? তার মানে আমরা লিখতে পারি ভি আরএমএস বাই ভি ম্যাক্স, সরি ভি অ্যাভারেজ, আরএমএস ভ্যালু বাই অ্যাভারেজ ভ্যালু, তো তার মানে ভি বাই ভি অ্যাভারেজ, ভি আরএমএস বাই ভি অ্যাভারেজ, এই টার্মটাকে আমরা ফর্ম ফ্যাক্টর লিখতে পারি, পারি তো? তাহলে এটার ভ্যালু কত হবে? এটা হচ্ছে আমাদের হয়ে যাবে হচ্ছে ভি আরএমএস মানে আমাদের হচ্ছে ভি ম্যাক্স বাই রুট টু, তাহলে এটা হয়ে গেল ভি ম্যাক্স বাই রুট টু ইন্টু ইন্টু আমার কি হয়ে যাবে বলো? এটা নিচে থাকবে মানে 2 ভিম্যাক্স বাই পাই, এখানে 2 ভিম্যাক্স বাই উপরে পাই, 2 ভিম্যাক্স উপরে হচ্ছে পাই। তাহলে হিসাব করে দেখো কত হচ্ছে, ভিম্যাক্স ভিম্যাক্স কেটে যাবে, এই ভিম্যাক্স আর এই ভিম্যাক্স কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি পাই বাই 2 রুট টু, পাই বাই 2 রুট টু, এটাই হলো আমার ফর্ম ফ্যাক্টরের ফর্মুলা। মানে এসি সাইনোসয়েডাল ওয়েভ ফর্মের ক্ষেত্রে, সব ওয়েভ ফর্মের ক্ষেত্রে কিন্তু নয়। যদি তোমাদেরকে একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ ফর্ম দিয়ে দেয় এরকম, তার ক্ষেত্রে কিন্তু আলাদা হবে। আমি জাস্ট এটা সাইনোসয়েডাল ওয়েভ ফর্মের ক্ষেত্রে হিসাব করে দেখালাম, এর ক্ষেত্রে কত হবে বলো? তাহলে ফর্ম ফ্যাক্টরের ভ্যালু কত হবে? পাই বাই 2, হিসাব করে দেখো 1.11 হবে। আমরা হিসাব করে একবার দেখে নিই। পাই ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে রুট, না হলো না, এটা এইভাবে হবে না। তাহলে ধরা যাক পাই ডিভাইডেড বাই হচ্ছে 2 ডিভাইডেড বাই হচ্ছে রুট টু, মানে 1.414, মানে 1.11 আসছে, ঠিক আছে, 1.11। এটা হচ্ছে আমাদের ফর্ম ফ্যাক্টরের ভ্যালু ফর সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম, এটাই হচ্ছে আমাদের ফর্ম ফ্যাক্টরের ভ্যালু। আচ্ছা, নেক্সট আরেকটা টার্ম এখানে বলছে, দেখো সেই টার্মটা হচ্ছে ক্রেস্ট ফ্যাক্টর। ক্রেস্ট ফ্যাক্টর কাকে বলছে না? পিক ভ্যালু ডিভাইডেড বাই আরএমএস ভ্যালু, এই রেশিওটাকে বলা হচ্ছে কি না? ক্রেস্ট ফ্যাক্টর। তাহলে পিক ভ্যালু কত? ভিআরএমএস সরি, পিক ভ্যালু কত? পিক ভ্যালু হচ্ছে ভি ম্যাক্স, পিক ভ্যালু তো আমাদের ভি ম্যাক্স, আর আরএমএস ভ্যালু হচ্ছে ভি ম্যাক্স বাই রুট টু। তাহলে ক্রেস্ট ফ্যাক্টর যদি আমাকে বার করতে বলে, স্যার ক্রেস্ট ফ্যাক্টর বলতেছে পিক ফ্যাক্টরটা তো স্যার। হ্যাঁ, এটাকে পিক ফ্যাক্টরও বলে। ক্রেস্ট ফ্যাক্টর মানে হচ্ছে অ্যাকচুয়ালি কতটা মানে এফেক্টিভ ভ্যালুটা কতটা কমছে, অ্যাকচুয়ালি পিক ভ্যালু থেকে কতটা কমছে। যেরকম পাহাড়ের খাঁজ হয় না ক্রেস্ট, সেরকম টাইপের ব্যাপার আর কি। পিক ভ্যালু তো একটা আছে ওয়েব ফর্মের, ধরো ওয়েব ফর্ম এসি ওয়েব ফর্ম যদি হয়, এসি ওয়েব ফর্মের ক্ষেত্রে একটা পিক ভ্যালু থাকে, এটা হচ্ছে তার পিক ভ্যালু। কিন্তু আরএমএস ভ্যালুটাকে যদি আমরা ড্র করি, আরএমএস ভ্যালু কিন্তু 0.7 মানে রুট 1/√2 যদি হয়, তাহলে এটা একটা একটু নিচে একটা জিনিস হবে, তাই না? আরএমএস ভ্যালুটার গ্রাফটা একটু নিচে দিয়ে হবে, কিন্তু পিকটা একটু বেশি হবে। তার মানে এই পিক থেকে আরএমএস এ আসতে একটু খাঁজ হয়ে যাচ্ছে, এবার ক্রেস্ট দেখা দিচ্ছে, এই জন্য ক্রেস্ট টার্মটাকে এখানে ইউজ করা হচ্ছে, ঠিক আছে। তো ক্রেস্ট ফ্যাক্টরের মান কত হবে বলো? পিক বাই
আমাদের যেটা হচ্ছে আরএমএস, তাহলে ভিম্যাক্স হচ্ছে পিক ভ্যালু ডিভাইডেড বাই হচ্ছে আরএমএস ভ্যালু মানে কত, ভিম্যাক্স বাই √2। ভিম্যাক্স বাই √2 মানে এখানে ভিম্যাক্স বাই √2, তাহলে ভিম্যাক্স ভিম্যাক্স কেটে যাবে, √2 উপরে পড়ে থাকবে, √2 বা 1.414, এটাই হচ্ছে আমাদের ক্রেস্ট ফ্যাক্টর। এই টার্মটাও মনে রাখবে। ঠিক আছে, তো ব্যাস এখানে আমাদের একটা এক্সাম্পল দিয়েছে, দেখো এই এক্সাম্পলটা তোমরা একটু সলভ করো। সাইনোসয়েডাল অল্টারনেটিং কারেন্ট of 6 ampere is flowing through a resistance of 40 ohms. ঠিক আছে, ক্যালকুলেট দ্য অ্যাভারেজ ভ্যালু অ্যান্ড দ্য পিক ভ্যালু অফ দ্য সাপ্লাই। কি বলছে, একটা সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম আছে যে কারেন্টের মান হচ্ছে কি 6 অ্যাম্পিয়ার। ঠিক আছে, সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম কারেন্ট যদি বলে দেয়, এরকম কারেন্ট যদি বলে দেয়, তার মানে এফেক্টিভ ভ্যালুটাকেই বলে দিচ্ছে বা আরএমএস ভ্যালুটাকেই বলে দিচ্ছে, এটা ধরে নিতে হবে। কিন্তু এখানে দেখো কিছু বলে দেয়নি, কিন্তু সাইনোসয়েডাল অল্টারনেটিং কারেন্ট অফ 6 অ্যাম্পিয়ার কিছু বলে দেওয়া নেই, মানে আমরা ধরে নেবো আরএমএস ভ্যালু দেওয়া আছে। ইজ ফ্লোয়িং থ্রু এ রেজিস্ট্যান্স অফ 40 ওহম, একটা 40 ওহমের একটা রেজিস্টারের মধ্যে দিয়ে একটা অল্টারনেটিং কারেন্ট ফ্লো করছে। তখন বলছে যে ওই যে রেজিস্ট্যান্সটা আছে সেখানে তো একটা ভোল্টেজ তৈরি হবে, বা সেই তার অ্যাক্রস তো একটা ভোল্টেজ ড্রপ হবে। তো সেই যে ভোল্টেজ ড্রপ, তার অ্যাভারেজ ভ্যালু কত আর পিক ভ্যালুই বা কত, সেটাই জানতে চাইছে। ঠিক আছে, কোশ্চেনটা এরকম যে একটা অল্টারনেটিং সাপ্লাই, সাপোজ একটা অল্টারনেটিং সাপ্লাই একটা রেজিস্টরের অ্যাক্রসে কানেক্টেড আছে। রেজিস্টরের রেজিস্ট্যান্স কত বলে দিয়েছে, সবাই প্রবলেমটা লেখো। ঠিক আছে, একটা রেজিস্টরের অ্যাক্রসে কানেক্টেড আছে, রেজিস্ট্যান্স বলছে 40 ওহম, রেজিস্টরের রেজিস্ট্যান্স হচ্ছে 40 ওহম। এবার এখান দিয়ে একটা কারেন্ট তো যাচ্ছে, সেই যে কারেন্টটা যাচ্ছে তার ক্ষেত্রে বলে দিল যে কারেন্টের এসি সাপ্লাই এবং অল্টারনেটিং কারেন্ট যেটা ফ্লো হচ্ছে তার মান বলে দিচ্ছে 6 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই যে 6 অ্যাম্পিয়ার কারেন্ট বলে দিল, এটা কিন্তু বললো না যে কি কারেন্ট। যদি কিছু না বলে দেয় ধরে নেবে এটাই হচ্ছে আমার আইআরএমএস। ঠিক আছে, এটাই হচ্ছে আমার আইআরএমএস। ঠিক আছে, কোশ্চেনে এটাই বলে দিয়েছে একটা রেজিস্ট্যান্স আছে 40 ওহম এবং আইআরএমএস হচ্ছে 6 অ্যাম্পিয়ার। তাহলে বলতে চাইছে যে আমার যে এসি সাপ্লাইটা আছে, এই এসি সাপ্লাইয়ের অ্যাভারেজ ভোল্টেজ কত, ভি অ্যাভারেজ কত, হোয়াট ইজ দ্য ভি অ্যাভারেজ অ্যান্ড হোয়াট ইজ আওয়ার পিক ভ্যালু, তাই তো। অ্যান্ড পিক ভ্যালু অফ দ্য সাপ্লাইও বলতে চেয়েছে, পিক ভ্যালুটাই বা কত, মানে ভি ম্যাক্সিমামটাই বা কত, ভি ম্যাক্সই বা কত, এটা ক্যালকুলেট করো তোমরা। কোশ্চেনটা বোঝা গেল সবার কাছে? একটা অল্টারনেটিং সাপ্লাইকে একটা 40 ওহমের রেজিস্টারের অ্যাক্রসে কানেক্ট করেছে এবং অল্টারনেটিং সাপ্লাই থেকে যে কারেন্ট আসছে তার আরএমএস ভ্যালু বলে দিল 6 অ্যাম্পিয়ার। তাহলে এই যে সাপ্লাইটা আছে তার অ্যাভারেজ ভ্যালু কত এবং ম্যাক্সিমাম ভ্যালু কত ক্যালকুলেট করতে পারবে? দেখো এখানে যখন একটা, কেউ বলতে পারবে এটা? হ্যাঁ স্যার, করেছি তো এটা। বলো, করেছো? হ্যাঁ স্যার। আচ্ছা বলো তাহলে কি করে করবে। তো প্রথমে এটা আরএমএস ভ্যালু বলে দিয়েছে, আইআরএমএস এর মান জানি আর আরএমএস ভ্যালু কারেন্টের বলে দিয়েছে, রেজিস্ট্যান্স বলে দিয়েছে। আইআরএমএস এর মান জানো, এখান থেকে আমরা ভিআরএমএস বের করে নেব, ভিআরএমএস টা বের করে নেব। ভিআরএমএস সমান আইআরএমএস কত হবে, কত হবে? হ্যাঁ, ভিআরএমএস হচ্ছে √2 * 240। ভিআরএমএস সমান কত আমাকে বলো। ভিআরএমএস সমান আইআরএমএস দেওয়া আছে, স্যার আইআরএমএস ইনটু আর ইনটু 40। হ্যাঁ আইআরএমএস ইনটু হচ্ছে আর, মানে রেজিস্ট্যান্স যেটা দেওয়া আছে, তাই তো। তাহলে এখানে হচ্ছে আমার এটা হয়ে যাবে 6 গুণিত 240, 40, 6 গুণিত 40, হ্যাঁ এত ভোল্ট, এটা হবে ভোল্টে। ঠিক আছে, মানে 240 ভোল্ট, এটা হয়ে গেল আমাদের ভিআরএমএস হয়ে গেল। আচ্ছা এবার আমাদেরকে ভি অ্যাভারেজ বার করতে দিয়েছে, ভি অ্যাভারেজ সমান কত হবে বলো, কোশ্চেনে যেটা দিয়েছে ভি অ্যাভারেজ কি করে বার করবে? ভি অ্যাভারেজ বের করতে গেলে এখানে আমাকে সবার আগে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে হবে, ভিআর মানে ভোল্টেজের। হ্যাঁ ম্যাক্সিমাম ভ্যালুটা কি করে বের হবে? এটা √2 দিয়ে গুণ করে দেবো। হ্যাঁ ম্যাক্সিমাম ভ্যালুটা হয়ে যাবে আমার ভি ম্যাক্স, ভি ম্যাক্স সমান হয়ে যাবে হচ্ছে √2 ইনটু ভি আরএমএস, তাই তো, √2 ইনটু ভি আরএমএস, এটা হয়ে যাবে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে কত হবে ম্যাক্সিমাম ভ্যালুটা, √2 ইনটু বলো 240, তাই তো, √2 ইনটু 240 ভোল্ট, এটা হয়ে যাবে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। আর এভারেজ ভ্যালু কত হবে? 339.4 এলো স্যার। 339.4। আচ্ছা এবার বলো ভি অ্যাভারেজ সমান কত হবে?
ও 2/π ইন্টু ভি ভি ম্যাক্সিমাম। 2/π ইন্টু ভি ম্যাক্সিমাম, তাহলে কত বলো অ্যান্সার কত হবে? 2/π ইন্টু 339 ইন্টু 339.4, তাই তো? এত ভোল্ট হবে। তাহলে এরকম প্রবলেম আমরা করতে পারবো। অ্যান্সার কত আসছে? 216.1 ভোল্ট স্যার। 216.1 ভোল্ট। ঠিক আছে, দেখে নেওয়া যাক। 216.1 ভোল্ট, ঠিক আছে। 2 বা 1 যাই হোক, ক্যালকুলেশনের প্রবলেম হবে। যাই হোক, তো এরকম সিম্পল প্রবলেম একটা করানো হলো, ঠিক আছে। তো এরকম আমরা সাইনোসয়েডাল ক্ষেত্রে দেখলাম। তোমরা কিন্তু অন্যান্য টাইপের ওয়েব ফর্মের দু একটা প্র্যাকটিস করে দেখতে পারো, যে ট্রায়াঙ্গুলার ওয়েব ফর্মের ক্ষেত্রে আরএমএস ভ্যালু কত আসবে। আমি তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, তোমরা করবে এটা, ঠিক আছে। ধরো একটা ট্রায়াঙ্গুলার ওয়েব ফর্ম আছে, এরকম ট্রায়াঙ্গুলার ওয়েব ফর্মটা এরকম আছে, এরকম আছে, এরকম আছে, ঠিক আছে। এরকম একটা ট্রায়াঙ্গুলার ওয়েব ফর্ম আছে। এটা হচ্ছে 0, এটা হচ্ছে আমার হচ্ছে t/2, ঠিক আছে। এটা হচ্ছে আমার t, টোটাল টাইম পিরিয়ড, ঠিক আছে। আর ম্যাক্সিমাম ভ্যালু যেটা আছে, এটা হচ্ছে আমার t/4, এটা হচ্ছে t/4, ঠিক আছে, মানে t/2 এর অর্ধেক। আর এটা হচ্ছে আমার কত না t/4, 3t/4। এই ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে a, ধরে নেওয়া যাক ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে a। হ্যাঁ, ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমি a ধরে নিলাম। সাপোজ এটা হচ্ছে একটা কারেন্টের ওয়েব ফর্ম, সাপোজ। কোয়েশ্চেন এটা কিন্তু অ্যাসাইনমেন্ট, এটা আমাকে করে দেবে। ধরা যাক একটা কারেন্টের ওয়েব ফর্ম এরকম আছে, যেটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে a, ট্রায়াঙ্গুলার ওয়েব ফর্ম। এটা হচ্ছে এরকম ভাবে ভ্যারি করেছে, t/4 পর্যন্ত গেছে, দিয়ে t/4 থেকে নিচের দিকে এসছে। কতদূর নিচে এসছে না t/4 পর্যন্ত নিচের দিকে এসছে, তারপরে আবার উপর দিকে গেছে আপ টু t পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েব ফর্মটা। তো আমাকে বার করে দেবে এর ক্ষেত্রে IRMS কত হবে, আরএমএস ভ্যালু কত হবে, IRMS সমান কত, এবং আই অ্যাভারেজ সমান কত, অ্যাভারেজ ভ্যালুই বা কত হবে। এই প্রবলেমটা আমাকে করে দেবে, ঠিক আছে, অ্যাসাইনমেন্ট। বোঝা গেল প্রবলেমটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সবাই বুঝেছো? রাকেশ মন্ডল? রাকেশ স্যার মন্ডল শুনছে না, স্যার একবার বলুন বলুন, ওটা স্যার বুঝতে পারলাম না। বলবে তো। একটা ওয়েব ফর্ম আছে, এটা একটা ওয়েব ফর্ম, ঠিক আছে, ট্রায়াঙ্গুলার নয়। এরকম আমি কি বলেছিলাম, এসি ওয়েব ফর্ম বিভিন্ন ধরনের হতে পারে। এসি ওয়েব ফর্ম বিভিন্ন ধরনের হতে পারে। তো আগের দিন যে ছবিগুলো দেখিয়েছিলাম, ধরো। করে নিয়ে আসবো তো স্যার অ্যাসাইনমেন্ট? হ্যাঁ, এটা অ্যাসাইনমেন্ট করে নিয়ে আসবে, আমাকে পাঠাবে এটা, ঠিক আছে, মেল করে। যে মেল আইডিটা তোমাদের ওই বেসিক ইলেকট্রনিক্সের সময় দিয়েছিলাম, ওই মেল আইডিতে পাঠাবে। ওকে স্যার। এই যে ট্রায়াঙ্গুলার ওয়েব ফর্ম, এইরকম একটা ওয়েব ফর্ম, ঠিক আছে। এই ওয়েব ফর্মের মতো আমি এই পুরো সেকেন্ড হাফ সাইকেলটা দেখাইনি, সেকেন্ড এটাকে দেখাইনি আমি, ছবিতে খালি একটাই দেখিয়েছি, ধরো একটাই দেখিয়েছি। এটা হচ্ছে 0 থেকে শুরু, বাড়তে বাড়তে এ তে পৌঁছানো, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ক্যাপিটাল এ, ঠিক আছে। এই ক্যাপিটাল এ থেকে আস্তে আস্তে আবার কমতে লাগলো, কমতে 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 এটা হলো সাপোজ, ওটা আমি দেখাইনি না, এটা ভ্যালুটা বলে দিতে হবে আমাকে। এটা হচ্ছে -a, ঠিক আছে, -a পর্যন্ত এটা আবার নামলো, ক্যাপিটাল এ পর্যন্ত উঠলো, দিয়ে নামতে 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 -a পর্যন্ত এটা নেমে গেল। যে -a কখন নামলো, এটা -a তে নামলো 3t/4 যখন সময়। তারপরে আবার আস্তে আস্তে বাড়লো, বাড়তে 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 এটা আবার 0-তে পৌঁছালো, -a থেকে আবার 0-তে পৌঁছালো। এই হলো ওয়েব ফর্মটা। তো এটা একটা অল্টারনেটিং ওয়েব ফর্ম, অল্টারনেটিং কারেন্টের ওয়েব ফর্ম। তো আমি বার করতে দিয়েছি এই যে অল্টারনেটিং কারেন্টটা, তার আরএমএস ভ্যালু কত এবং অ্যাভারেজ ভ্যালু কত। তোমরা এটা ছবি তুলে রাখতে পারো, এইটার ছবি একটা তুলে রাখো, দিয়ে এটাকে তোমরা সলভ করে আমাকে পাঠাবে, ঠিক আছে। খাতায় লিখে নিলাম তো। বেশ, খাতায় লিখে রাখতে পারো বা ছবি তুলে রাখতে পারো, এনি হোক প্রবলেমটা তোমাদের নোট ডাউন করে থাকা যায়, ঠিক আছে, যাতে করে তোমরা এটা করতে পারো। আমি এটা দেখতে চাই। স্যার স্যার এটা মেলে পাঠাবো তো? হ্যাঁ, মেলে পাঠাবে করে। আচ্ছা, তাহলে আমরা বিভিন্ন টার্মস গুলো সম্পর্কে জেনে গেলাম। তো এরপরে আমরা আমাদের যে টপিক, অন্য একটা টপিকের উপরে আমরা চলে আসি। এর পরবর্তী যে টপিক সেটি হচ্ছে আমাদের ফেজর ডায়াগ্রাম এবং ফেজর অ্যালজেব্রা, ঠিক আছে। ফেজর ডায়াগ্রাম ব্যাপারটা কি না, যে কোনো একটা সাইনোসয়েডাল ওয়েব ফর্ম, মানে আমরা বেসিক্যালি কি বিভিন্ন ধরনের এসি ওয়েব ফর্ম দেখেছি, ঠিক কথা, কিন্তু সব থেকে বেশি আমাদের কারবার কোনটাকে নিয়ে করতে হবে, সাইনোসয়েডাল ওয়েব ফর্মকে নিয়ে।
কারণ আমাদের যে ডোমেস্টিক সাপ্লাই আসে বা আমরা যে পাওয়ার জেনারেশন করি সেগুলো হচ্ছে বেসিক্যালি সাইনোসয়েডাল ওয়েভফর্ম, তাই তো? তার জন্য আমরা সাইনোসয়েডাল ওয়েভফর্মকে নিয়ে এখানে বেশি কাজকর্ম করব। তো সেই সাইনোসয়েডাল ওয়েভফর্মের যে প্যাটার্ন সেটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি না, সেটাকে আমরা একটা ফেজার দিয়ে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? তো ফেজার বেসিক্যালি কি? ফেজার মানে হচ্ছে একটা এমন রিপ্রেজেন্টেশন যেখানে থেকে আমরা সেই সাইনোসয়েডাল যে ওয়েভ ফর্ম তার ম্যাগনিটিউড সেটা সম্পর্কেও জানতে পারি, আবার হচ্ছে তার অ্যাঙ্গুলার পজিশন কিরকম আছে, কারণ সাইনোসয়েডাল ওয়েভ ফর্মের মধ্যে তো অ্যাঙ্গুলার পজিশন সবসময় চেঞ্জ হচ্ছে, কোনো সময় তো ফিক্সড নেই। ধরো একটা সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম, এটার অ্যাঙ্গুলার পজিশন তো চেঞ্জ হয় না, ম্যাগনিটিউডও চেঞ্জ হয়, অ্যাঙ্গুলার পজিশনও চেঞ্জ হয়। ধরো এইখান থেকে শুরু হলো সাইনোসয়েডাল ওয়েভ ফর্মটা, আমার শুরু হয়েছে কোথা থেকে? এইখান থেকে শুরু হয়েছে। এখানে আমার অ্যাঙ্গেলের পরিমাণ কত? 0 ডিগ্রি, তাই তো? এখানে 0 ডিগ্রি, এখানে ম্যাগনিটিউডও কত? 0। তারপরে ধরো এটা হলো 30 ডিগ্রি, ধরে নেওয়া যাক এটা হলো 30 ডিগ্রি। আচ্ছা, এটা হলো 90 ডিগ্রি, 30 ডিগ্রিটা একটু বেশি হয়ে গেল। ধরো এইটা হলো 30 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি, এর মাঝে আবার একটা 60 ডিগ্রি আছে, তাই তো? এটা ধরো 30, তারপরে হচ্ছে 60, তারপরে হচ্ছে 90, এরকম বিভিন্ন যে অ্যাঙ্গুলার পজিশন, বিভিন্ন অ্যাঙ্গুলার পজিশনে কি হচ্ছে? সাইন ওয়েভের যেটা আছে তার ম্যাগনিটিউড পরিবর্তিত হচ্ছে, হচ্ছে তো? বিভিন্ন অ্যাঙ্গুলার পজিশনের ম্যাগনিটিউডটা আলাদা আলাদা। যদি এটার ওয়েভ ফর্মে আমরা এরকম লিখি, একটা ইকুয়েশন যদি ভি ইজ ইকাল টু সাপোজ ভি ম্যাক্স সাইন ওমেগা টি আমরা লিখি, ভি ম্যাক্স সাইন ওমেগা টি, আমরা একটা ওয়েভ ফর্ম তার ইকুয়েশন লিখলাম, ঠিক আছে? তো বলো দেখি, যখন ওমেগা টি সমান 0, ওমেগা টি সমান যখন 0 ডিগ্রি, তখন আমার ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু কত বলো? যখন 0 ডিগ্রি তখন ভি ম্যাক্স ইন্টু সাইন 0, তাই তো? ভি ম্যাক্স ইন্টু সাইন 0, সাইন 0 মান কত? 0, তাহলে অ্যাট 0 ভি সমান 0। আচ্ছা, ওমেগা টি এর মান যখন আমার 30 ডিগ্রি, তখন ভি এর ভ্যালু কত? ওমেগা টি এর ভ্যালু যখন 30 ডিগ্রি, তখন ভি এর ভ্যালু কত? ভি ইজ ইকাল টু ভি ম্যাক্স ইন্টু সাইন 30, তাই তো? সাইন 30, সাইন 30 এর মান কত হয় বলো? সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। হাফ, তাহলে ভি ম্যাক্স বাই 2 মানে হাফ ভি ম্যাক্স, ঠিক আছে? হাফ ভি ম্যাক্স। আবার যখন আমার ওমেগা টি ইজ ইকাল টু ধরো 60 ডিগ্রি, ওমেগা টি যখন আমার 60 ডিগ্রি, তখন ভি এর ভ্যালু কত? ওমেগা টি ইজ ইকাল টু ধরো 60 ডিগ্রি, তখন আমার ভি এর ভ্যালু হচ্ছে ভি ম্যাক্স সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির মান কত বলো দেখি? √3/2, √3/2 ইন্টু ভি ম্যাক্স, √3/2 ইন্টু ভি ম্যাক্স। আবার যখন ওমেগা টি সমান হচ্ছে আমার 90 ডিগ্রি, তখন আমার ভ্যালু কত? ভি এর ভ্যালু কত? ভি ইজ ইকাল টু ভি ম্যাক্স ইন্টু সাইন 90, সাইন 90 এর মানে হচ্ছে সাইন 90 মানে তো 1ই হয়, তার মানে ভি ম্যাক্স ইন্টু 1, তাই তো? ভি ম্যাক্স ইন্টু 1, তার মানে ভি ম্যাক্সই হবে। তার মানে বুঝতেই পারছো বিভিন্ন যে অ্যাঙ্গুলার পজিশন, এটা তো আমি খালি যেগুলো আমরা অ্যাঙ্গুল মানে ভ্যালুগুলো জানি সেগুলোতে দেখলাম, মাঝে তো আরো অ্যাঙ্গেলই থাকে, ধরো 20 ডিগ্রি, 25 ডিগ্রি, 29 ডিগ্রি, সব অ্যাঙ্গেলই তো আছে, সবগুলোতে ভ্যালু আমরা ক্যালকুলেট করছি না, আমরা জাস্ট কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখলাম যে বিভিন্ন অ্যাঙ্গুলার পজিশন ওয়াইজ কি হচ্ছে না, সাইন ওয়েভ যেটা আছে তার ম্যাগনিটিউডটা ক্রমশ ক্রমশ পরিবর্তিত হতে থাকছে, হচ্ছে তো? এবার এই যে ব্যাপারটা একটা সাইনোসয়েডাল ওয়েভ ফর্মের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তার অ্যাঙ্গুলার পজিশন চেঞ্জ হওয়ার সাথে সাথে তার ম্যাগনিটিউড পরিবর্তিত হতে থাকে। তো এই ব্যাপারটাকে একটা কোয়ান্টিটি দিয়ে রিপ্রেজেন্ট করা যায় বা একটা ডায়াগ্রামিক্যালি রিপ্রেজেন্ট করা যায়, সেই ডায়াগ্রামটাকে বলা হচ্ছে কি না ফেজর ডায়াগ্রাম, ঠিক আছে? ফেজর ডায়াগ্রাম। এবং ফেজর যে ডায়াগ্রামটা হয়, এখানে কি করা হয় না, আমরা এটাকে ভেক্টরের সঙ্গে কম্পেয়ার করতে পারি। এর আগে আমরা ভেক্টর পড়েছি, ঠিক আছে? মেকানিক্সে ভেক্টর পড়া হয়েছে, যেরকম ভাবে ভেক্টরকে আমরা ট্রিট করতাম সেরকম ভাবে ফেজরটাকেও আমরা একটা ভেক্টরের মতোই ভাবতে পারি, ঠিক আছে? তো এটা হচ্ছে কি হয় না, জেনারেলি ভেক্টরস আর অ্যাজিউমড টু পিভট অ্যাট ওয়ান এন্ড অ্যারাউন্ড আ ফিক্সড 0 পয়েন্ট known as a point of origin which has arrowed and representing the quantity and freely rotate in the anti-clockwise direction at an angular velocity omega, ঠিক আছে? and one full revolution
ফর এভরি সাইকেল। এটার মানে বলতে চাইছে যে ফেজর যে ব্যাপারটা, ফেজরটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি দেখো। ফেজরটাকে না আমরা এরকম একটা স্ট্রেট লাইন দিয়ে রিপ্রেজেন্ট করি। সাপোজ এরকম একটা স্ট্রেট লাইন, এটা একটা ফেজর, ঠিক আছে। এই যে ফেজরটা, তার একটা এন্ড হলো ফিক্সড এন্ড, এই এন্ডটা কিন্তু মুভ করবে না, এটা হচ্ছে ফিক্সড। আর আরেকটা দিক কিন্তু মুভেবল, আর তীর চিহ্নটা এই দিকেই মুভ করে থাকে, এবং এটা জেনারেলি কোন দিকে ঘোরে, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে, ঠিক আছে। এইভাবে আমরা ফেজরটাকে বোঝাই। তো এই যে তীর মানে এই যে দাগটা আমরা টানলাম, এই দাগের দৈর্ঘ্যটা মানে লেন্থটা, এটা কি ডিনোট করে, এই লেন্থটা ডিনোট করে যে কোয়ান্টিটিটাকে আমরা ফেজর হিসাবে দেখাচ্ছি, মানে আইদার এটা আমার ভোল্টেজ হতে পারে অর আমার কারেন্ট হতে পারে, যাকেই আমরা ফেজর হিসাবে রিপ্রেজেন্ট করছি, ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি, তার ম্যাগনিটিউড কত। যত এই দৈর্ঘ্যটা বেশি হবে তত হচ্ছে ম্যাগনিটিউড বেশি। আমরা এটাকে স্কেল হিসাবে দেখতে পারি, ঠিক আছে। এটাকে আমরা একটা স্কেল হিসাবে রিপ্রেজেন্ট করতে পারি। মানে ধরি যদি আমি 100 ভোল্ট আছে, 100 ভোল্টকে যদি আমরা এই এতটা মানে সাপোজ একটা 2 সেন্টিমিটার দাগ দিয়ে আমরা 100 ভোল্টকে বোঝাচ্ছি, ঠিক আছে। সাপোজ আমরা 2 সেন্টিমিটার দাগ দিয়ে আমরা 100 ভোল্টকে বোঝাচ্ছি, তাহলে 200 ভোল্ট হলে আমায় কত সেন্টিমিটারের দাগ টানতে হবে বলো। 200 ভোল্টকে বোঝাতে গেলে আমায় কত ভোল্টের দাগ টানতে হবে, মানে কতটা দাগ টানতে হবে। 200 ভোল্ট ইজ ইকুইভ্যালেন্ট টু 4 সেন্টিমিটার, ঠিক আছে। মানে এরকম, মানে আমি একটা যদি স্কেল ধরে নিই, যে কোনো একটা ভোল্টেজকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা একটা স্কেল যদি ধরে নিই, সাপোজ 100 ভোল্টের জন্য আমরা 2 সেন্টিমিটার বলছি, তাহলে 50 ভোল্ট সমান হচ্ছে 1 সেন্টিমিটার। যদি আমি 1 সেন্টিমিটার একটা ফেজর আঁকি, মানে হচ্ছে 50 ভোল্ট আমি বোঝাতে চাইছি। যদি আমি 5 সেন্টিমিটার একটা ফেজর আঁকি, এর মাধ্যমে আমি 250 ভোল্টকে বোঝাতে চাইছি। ঠিক এরকম, যেরকম আমরা কিসের ক্ষেত্রে করতাম না, যেরকম আমরা আমাদের ভেক্টরের ক্ষেত্রে আমরা সিমিলার একটা প্রসেস ফলো করতাম। একটু ওয়েট করো। হ্যালো, আচ্ছা, যে জিনিসটা আমরা আলোচনা করছিলাম যে ফেজরের মাধ্যমে, তাহলে আমরা কি করছি না, ফেজরের মাধ্যমে আমরা কোনো কোয়ান্টিটি তার ডিরেকশন বলতে পারছি, এবং তারই সাথে সাথে আমরা তার ম্যাগনিটিউড সেটা সম্পর্কেও একটা আইডিয়া করতে পারছি, ঠিক আছে। তাহলে ফেজর একটা সাইনোসয়েডাল ওয়েভ ফর্মের ফেজরটা কিভাবে আঁকা হয় সেটা আমরা এই ডায়াগ্রামের থেকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, সবাই ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ তো? স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো, এই দিকের যে ওয়েভ ফর্মটা আছে, এটা তো তোমরা বুঝতেই পারছো এটা কিসের ওয়েভ ফর্ম, এটা একটা সাইন ওয়েভ, তাই তো। এটা একটা সাইন ওয়েভ। সাইন ওয়েভের মধ্যে সাইন ওয়েভের ইকুয়েশনটা তুমি এই ফাইটাকে নেগলেক্ট করো, আপাতত এই ফাইটাকে নেগলেক্ট করো। ধরে নেওয়া যাক সাইন ওয়েভের ইকুয়েশন হচ্ছে এ এম সাইন ওমেগা টি। যদি একটা সাইন ওয়েভ এরকম থাকে, যার সাইন ওয়েভের যে ভ্যালু কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টের ভ্যালু, যেটাকে এ স্মল টি দিয়ে রিপ্রেজেন্ট করেছি, যেরকম আমরা কারেন্টকে স্মল আই দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম, ভোল্টেজকে স্মল ভি দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম, ঠিক সেরকম ভাবেই এখানে সাপোজ এখানে হচ্ছে কোনো একটা সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম, তাকে এ সাফিক্স টি দিয়ে রিপ্রেজেন্ট করেছে। এটা সমান হচ্ছে এ এম সাইন ওমেগা টি। ধরে নেওয়া যাক এ এম সাইন ওমেগা টি। এর মানেটা কি বুঝতে পারছো বলো দেখি? এই ওয়েভ ফর্মের প্যাটার্নটা থেকে তুমি কি বুঝতে পারছো? মানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এ এম, এ এমটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। তার মানে এই যে সাইন ওয়েভ, তার যে সর্বোচ্চ ভ্যালু এইটা, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু বা এ এম, ঠিক আছে। এবং এই যে ওমেগা টি, ওমেগা টিটা অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার পজিশন। তাহলে এখানে 0 ডিগ্রি, তারপর এটা 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি, 150 ডিগ্রি, 180 ডিগ্রি, 210, 240, 270, 300, 330, 360, এরকম ভাগে ভাগে ভাগ করেছে। তো যেরকম আমি আগে দেখাচ্ছিলাম, যে কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে এর ভ্যালুটা কত হবে,
ধরা যাক 0 ডিগ্রিতে যদি আমরা দেখি, তাহলে এই দিক বরাবর আমার তো কোয়ান্টিটিটা আছে 0 ডিগ্রি, মানে কোনো একটা ফেজ মানে কোয়ান্টিটি যেটা এটি, তার তো ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ভ্যালুটা পাবো। তো বলো দেখি ওয়াই অ্যাক্সিস বরাবর এর ভ্যালু কত? এই 0 যখন আছে, শুরু যখন হচ্ছে, তখন ওয়াই অ্যাক্সিস বরাবর কতটা আছে? দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর এইখানে, এখান থেকে যখন শুরু হচ্ছে তখন আমার সাইন ওমেগা টির জায়গায় আমরা 0 ডিগ্রি যদি বসাই, তাহলে এখানে জিরো আমরা হবে স্যার, ওয়াই অ্যাক্সিস 0ই বরাবর হবে। 0 হবে, জিরোতে ওয়াই অ্যাক্সিস বরাবর আমার কিছুই নেই, 0ই আছে। ঠিক আছে, যখন আমার এইখানে পৌঁছালো, এই জায়গাতে যখন আমার পৌঁছালো, আমি একটু লেজারের মাধ্যমে দেখাই, এই জায়গাতে যখন আমার এটা পৌঁছালো, তখন কি হচ্ছে? এখানে গেলে আমার ওয়াই অ্যাক্সিস বরাবর কতটা আছে? এই এতটা আছে, আছে কিনা? এই এতটা আছে। এই এতটার মানটা কত? এটা আমরা কিভাবে পাবো? এটা আমরা পাবো হচ্ছে am সাইন ওমেগা টি, তাই তো? সাইন ওমেগা টি মানে সাইন ওমেগা টির জায়গায় আমরা যদি 30 ডিগ্রি বসিয়ে দিই, তাহলে ওখানে ভ্যালুটা কত পাবো? am ডিভাইডেড বাই 2। am ডিভাইডেড বাই 2। তার মানে এইটুকু যে ভ্যালুটা আমরা পাচ্ছি, এটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি ভ্যালুটা। ওই জায়গাতে ওয়াই অ্যাক্সিস বরাবর আমার এই এতটাই ভ্যালু আছে। ঠিক আছে, তো ব্যাপারটা কি করছে, একটা ধরো এমনি ফেজর ছিল, তাহলে যখন এটা 0 ডিগ্রিতে আছে, তখনকার ফেজরটাকে এইরকম ভাবে রিপ্রেজেন্ট করেছিল। যখন 0 ডিগ্রিতে, তখনকার ফেজর এইটা, আমি যেটা এইটাকে একবার এখানে ড্র করলাম, এইরকম ভাবে এটাকে রিপ্রেজেন্ট করেছে। তাহলে এর যেটা ওয়াই অ্যাক্সিসের উপরে ইন্টারসেপ্ট, ওয়াই অ্যাক্সিসের উপরে এর তো কোনো ভাগ নেই, কোনো ছেদ আছে কি না? ওয়াই অ্যাক্সিস বরাবর এর কোনো কম্পোনেন্ট কিন্তু নেই। কিন্তু যখন এটা এই 30 ডিগ্রিতে পৌঁছে গেল, তখন কি করছে, এটাকে একটু ঘুরিয়ে দিচ্ছে। এটাকে ঘুরিয়ে এই অ্যাঙ্গেলটাকে, এই মানে এটাকে ধরো একটা সার্কেল বরাবর ঘোরাবে, এরকম করে একটা 360 ডিগ্রি সার্কেলে এটাকে ঘোরাতে চাইছি। তাহলে আমি প্রথমে ধরো এটাকে 30 ডিগ্রিতে ঘোরালাম, ধরো এইটা হলো আমার 30 ডিগ্রি, মানে রেডিয়াসটা সেম। এখানে থেকে এইটুকু যে রেডিয়াস, এখান থেকে এই রেডিয়াস, দুটোই কিন্তু সেম। ঠিক আছে, রেডিয়াসটা সেম, কিন্তু এই যে ভেতরকার যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? এটা হলো 30 ডিগ্রি। এটা হলো 30 ডিগ্রি। তাহলে কি হচ্ছে, এখানেও দেখো এটা 30 ডিগ্রিতে যখন ঘুরিয়েছে, তখন এইরকম পজিশনে এসছে। মানে এখান থেকে এটা পেলো কি করে? এই যে আমার ওয়াই অ্যাক্সিসের যেটা কম্পোনেন্ট পেয়েছিল, সেটাকেই আরো এক্সটেন্ড করে দিল। এক্সটেন্ড করে দিয়ে এখান থেকে এটাকে জয়েন করে দিল। তাহলে আমার হয়ে গেল এটা। ঠিক আছে, এবং এই যে লেন্থটা আছে, কোন লেন্থটা? এইখান থেকে এইটুকু যে লেন্থ, আর এই যে লেন্থটা, দেখো দুটো লেন্থ কিন্তু সেম, কারণ এটাও হচ্ছে একটা সার্কেলের রেডিয়াস, এটাও হচ্ছে একটা সার্কেলের রেডিয়াস। তার মানে যখন আমার 30 ডিগ্রিতে আছে, তখন এইরকম একটা কোয়ান্টিটি দিয়ে বোঝাচ্ছে। যখন আমার 60 ডিগ্রি হবে, যখন আমার এইটা 60 ডিগ্রিতে পৌঁছাবে, তখন কি করবে, 60 ডিগ্রি থেকে একটা ওয়াই অ্যাক্সিসের উপরে লম্ব টানবে, সেটাকে এক্সটেন্ড করবে, এবং এখান থেকেও চাঁদা দিয়ে, মানে ব্যাপারটা কিভাবে ড্র করে সেটাকে আমি আরেকবার এক্সপ্লেন করি। দাঁড়াও, ওকে, দেখো এটাকে কিভাবে ড্রটা করেছে আমি আরেকবার এখানে এক্সপ্লেন করি। ধরে নেওয়া যাক এটা আমার সাইনোসয়েডাল যে কোয়ান্টিটিটা আছে, সেটাকে আমি এখানে দেখাচ্ছি, এরকম ভাবে ভ্যারি করছে সাইনোসয়েডাল। ঠিক আছে, এবার এর হচ্ছে এইটা 90 ডিগ্রি, এটা হচ্ছে সাপোজ 60 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, আর এটা 0 ডিগ্রি। তো পাচ্ছে কি করে জিনিসটাকে, ফেজরটাকে কিভাবে পাচ্ছে? যখন 0 ডিগ্রিতে ছিল, কিছু করার নেই, ওয়াই অ্যাক্সিসের উপরে কোনো ইন্টারসেপ্ট নেই। ধরা যাক এটা হলো আমার ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসের উপরে কোনো ইন্টারসেপ্ট নেই। যদি ইন্টারসেপ্ট না থাকে, খুব সিম্পল ব্যাপারটা হচ্ছে, ফেজরটা কিরকম হবে? ফেজরটা আমি ধরে নিলাম এখান থেকে এই এতটা, এটা হচ্ছে ফেজরটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, এবার যখন এটা 30 ডিগ্রিতে আছে,
ধরো এটা 0°, এটা হচ্ছে আমার 30°। 30°তে যখন আমাকে আঁকতে হবে ফেজরটা, আমি কিভাবে আঁকবো? 30°তে ফেজর আঁকতে গেলে 30° থেকে একটা ওয়াই অ্যাক্সিসের উপরে লম্ব টেনে দাও, ওয়াই অ্যাক্সিসের উপরে লম্ব টানো, সেটাকে এক্সটেন্ড করো। এক্সটেন্ড তো করবে, এবং তারই সাথে সাথে এইটাকে মানে এই যে লেন্থটা পেয়েছো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফেজরের লেন্থ, ঠিক আছে? এই সেম রেডিয়াসটাকে মেনটেন্ড রেখে 30° বরাবর এখানে একটা চাঁদা বসাবে, চাঁদা বসিয়ে 30° বরাবর একটা লাইন টেনে দেবে, ঠিক আছে? একটা লাইন ধরে এরকম টেনে দিবে, দিয়ে সেই লাইনের উপরে একটা কতটা ধরে ইয়ে করবে, কতটা ব্যাসার্ধ কাটবে না, এই যে রেডিয়াসটা আছে, এই যে রেডিয়াসটা যেটা আমার ফেজরের রেডিয়াস, সেই ব্যাসার্ধের পরিমাণ এখানে কেটে নাও, ঠিক আছে? তাহলে একটা পয়েন্ট পেয়ে গেলে, ঠিক আছে? আবার ধরো এই যে পজিশনটা আছে এটা হচ্ছে 60°, 60° থেকে ওয়াই অ্যাক্সিসের উপরে লম্ব টানো, সেটাকে এক্সটেন্ড করো। আবার কি করবে, এখান থেকে চাঁদা বসাও, চাঁদা বসিয়ে একটা 60° বরাবর একটা লাইন টেনে দাও। 60° বরাবর লাইন কিরকম হবে? 60° বরাবর এরকম একটা লাইন হবে, হবে তো? সেই লাইনটা সেখান থেকেও আবার একটা এই সেম রেডিয়াসের একটা ইয়ে কেটে নাও, দেখো এটা একেই কাট করবে, এই পয়েন্টেই কাট করবে, ঠিক আছে? আবার হচ্ছে যদি তোমাকে 90°তে আঁকতে হয়, 90°তে আঁকতে গেলে কি করবে, এখান থেকে 90° বরাবর ওয়াই অ্যাক্সিসের উপরে একটা লম্ব টানো, সেটাকে এক্সটেন্ড করো। এক্সটেন্ড করতে করতে কি করবে, এখানে আবার পয়েন্ট চাঁদাটাকে বসাও, চাঁদা বসিয়ে একটা 90° বরাবর লাইন টেনে নাও। 90° বরাবর লাইন এরকম একটা লাইন হবে তো, দেখবে 90° বরাবর যে লাইনটা টানবে সেটাকে এই যে বিন্দুতে কাট করেছে সেইটা, এই যে দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা দুটো কিন্তু সেম, ঠিক আছে? এরকম ভাবে চলতে চলতে প্রত্যেকটা পয়েন্টের জন্য এখানে আমার কত ডিগ্রি আছে বলো? 90°র পরে এই পয়েন্টটাকে কি বলবো? 120°। 120° থেকেও আমরা কি করতে পারি, সিমিলারলি এর উপরে লম্ব টানতে পারি, এবং সেটাকে আমরা আরো এক্সটেন্ড করবো এদিকে, এবং এখান থেকে 120° বরাবর একটা চাঁদা বসিয়ে একটা লাইন টেনে দেবো, দিয়ে সেটা দেখবো এখানে কাট করেছে। আবার আমরা 150°তে যখন চাইবো, ধরো এটা হচ্ছে আমার 150°, 150° থেকে আমরা ওয়াই অ্যাক্সিসের উপরে লম্ব টানবো, এবং সেই লাইনটাকে আমরা আরো এক্সটেন্ড করব, এক্সটেন্ড করে এদিকে নিয়ে গেলাম, এবং এখান থেকে চাঁদা বসিয়ে এই পয়েন্টে চাঁদা বসিয়ে আমরা 150° বরাবর আর একটা লাইন টেনে নিলাম। ধরা যাক 150° বরাবর আমরা এরকম একটা লাইন টানলাম, দেখা যাবে এটা যেখানে কাট করেছে সেটা একটা পয়েন্ট। আবার এটা হচ্ছে আমার 180°, 180° থেকে ওয়াই অ্যাক্সিসের উপরে লম্ব, সেটাকে এক্সটেন্ড করব, এবং এই রেডিয়াসের সমান রেডিয়াস নিয়ে আমরা এখানে কেটে নেব, ঠিক আছে? একইভাবে এদিক থেকে 210° থেকে পাবো, 210° থেকে আমরা এক্সটেন্ড করব, এক্সটেন্ড করে সেটাকে কি করব, আরো এক্সটেন্ড করতে থাকবো এদিকে, এবং এই যে পয়েন্টটা অরিজিন সেখানে আমরা চাঁদা বসাবো, চাঁদা বসিয়ে 210° বরাবর একটা লাইন টেনে নেবো, 210° বরাবর আমরা এরকম একটা লাইন ধরো টেনে নিলাম, এটা যেখানে একটা পয়েন্টে কাট করবে, ঠিক আছে? একইভাবে 240°তেও এখানে কাট করবে, 270°তেও এখানে একটা কোথাও কাট করবে, 270-এও কাট করবে, এদিকে আমার 300°তেও একটা পয়েন্টে কাট করবে, এদিকে আমার 330°তেও একটা পয়েন্টে কাট করবে, এবং তারপরে আবার 360°তে এখানে কাট করবে। তো আলটিমেটলি যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে এই যে সব পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোকে আমরা একটা সার্কেলের মতো করে পেয়ে যাব, ঠিক আছে? একটা সার্কেলের মতো করে এই পয়েন্টগুলোকে আমরা পেয়ে যাব, যেরকমটা এখানে ড্রটা করেছে, এই যে সার্কেলটা এভাবেই পেয়েছে আর কি, ঠিক আছে? এরকম ভাবে একটা সার্কেলটা পেয়েছে। তো এখানে যে প্রত্যেকটা যে সার্কেলের মধ্যে এই যে সাইকেলের স্পাইকের মতো দেখতে পাচ্ছ না, এগুলোই হচ্ছে এক একটা ফেজার, ঠিক আছে? এগুলোই কিন্তু এক একটা ফেজার। যখন দেখো 0°তে ছিল তখনকার ফেজার হচ্ছে এইটা, তখনকার ফেজার এরকম। যখন এটা আমাকে 30° বোঝাতে হবে তখনকার ফেজারটা হচ্ছে এরকম। যখন আমাকে 60° বোঝাতে হবে তখনকার ফেজার হচ্ছে এইটা। তার মানে প্রত্যেকটা ফেজার অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি তার অ্যাঙ্গুলার পজিশনটাকে বোঝাচ্ছে। এই অ্যাঙ্গেলটা 30°, মানে এটা কি আছে, 30° লিড করে আছে, ঠিক আছে? এই ফেজারটা থেকে যদি আমরা এই ফেজারটাকে সাপোজ x1 ফেজার নাম দিই, সাপোজ এই ফেজারটাকে আমরা x1 ফেজার নাম দিচ্ছি, এই ফেজারটাকে আমরা x2 ফেজার নাম দিচ্ছি, তাহলে এই ডায়াগ্রাম থেকে আমরা কি বলতে পারি বলো দেখি, কোন ফেজারটা ল্যাগ করে আছে আর কোনটা লিড করে আছে? আমরা বলতে পারি যেটা আমার এইদিকে, মানে এটা কোন দিক হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ, যেটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ এগিয়ে আছে সেটা হচ্ছে লিড করে আছে। তাহলে আমাকে বলো এখান থেকে কোন ফেজারটা লিড করে আছে? x2 ফেজার যেটা আছে না, x2 ফেজার এটা হচ্ছে আমার x1 এর থেকে লিড করে আছে, x2 লিডস x1, x2 ফেজার লিডস x1। কোন ফেজারকে আমরা এরকম ভাবে
মানে মাথায় একটা তীর চিহ্ন দিয়ে, যেরকম ভেক্টরকে বোঝাতাম ঠিক সেরকম ভাবে ফেজরকেও আমরা মাথায় তীর চিহ্ন দিয়ে বোঝাতে পারি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এখানে x2 যে ফেজরটা আছে, এই ফেজরটা x1 ফেজরকে লিড করে আছে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে লিড করে আছে? না, তাদের মধ্যেকার যে অ্যাঙ্গুলার ডিফারেন্স সেই তত ডিগ্রি অ্যাঙ্গেলেই লিড করে আছে, তার মানে 30 ডিগ্রিতে লিড করে আছে। আবার x3 ফেজারটা বলো দেখি x2 থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে লিড করে আছে? x3 ফেজারটা দেখো x2 থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে লিড করে আছে। মানে এখানে যেরকম দেখো, আমরা যদি ফেজারগুলোর এক একটা করে নাম দিয়ে দিই, যদি আমরা এটাকে x1 নাম দিই, এটাকে x2 নাম দিই, এই ফেজারটাকে আমরা x3 নাম দিই, তাহলে আমরা বলতে পারি x1টা থেকে x2টা লিড করে আছে 30 ডিগ্রি, x3 আবার x2 থেকে 30 ডিগ্রি লিড করে আছে। যদি x3 আর x1 এর মধ্যে দেখি, তাহলে বলো দেখি কে লিড করে আছে আর কে ল্যাগ করে আছে? x3 আমার x1 এর থেকে লিড করে আছে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে লিড করে আছে? 30 ডিগ্রি, সরি 30 প্লাস 30, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে লিড করে আছে। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা একটা ফেজরের মাধ্যমে বলতে পারি। তাহলে ফেজরের থেকে আমার যেটা এখান থেকে মেন আলোচ্য বিষয় থেকে আমরা যেটা বললাম, যে কোনো কোয়ান্টিটি, ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি, সেটা আমার কারেন্ট, সেটাকে আমরা এরকম আই ফেজর দিয়ে বলতে পারি, ভোল্টেজকে আমরা ভি এরকম একটা ফেজর দিয়ে বলতে পারি। ঠিক আছে, এরপরে আরো কিছু টার্মস আসবে, সেগুলোকেও আমরা ফেজর দিয়ে রিপ্রেজেন্ট করব, সেগুলো আমি পরে বোঝাবো। তো ধরা যাক একটা ফেজর আমি আঁকলাম, সাপোজ একটা আমরা ফেজর আঁকলাম, এরকম একটা ভোল্টেজের ফেজর আঁকলাম। ঠিক আছে, এরকম একটা আমরা কারেন্টের ফেজর আঁকলাম। সাপোজ না, দুটোই ভোল্টেজেরই আঁকি ফার্স্টে। এটা হলো সাপোজ V1 একটা ভোল্টেজ, এটা হলো সাপোজ V2 একটা ভোল্টেজ। এই ডায়াগ্রাম থেকে আমাকে বলো কোন ফেজরটা লিড করে আছে আর কোনটা ল্যাগ করে আছে। V2 লিড করেছে আর স্যার V1 F2 lag লিড করেছে করছে V2 F1 কে। V2 লিডস V1, ঠিক আছে, V2 লিডস V1। আচ্ছা, ধরো এরকম একটা ডায়াগ্রাম আঁকলাম আমরা, V1, ধরো এটা হলো V2 আর এইটা হলো সাপোজ V3। তাহলে আমি কি বলবো কে ল্যাগ করে আছে আর কে লিড করে আছে? এখানে থেকে বলো কে ল্যাগ করে আছে আর কে লিড করে আছে। স্যার V3 ল্যাগ বিহাইন্ড V1 আর হ্যাঁ, V2 V3 লিড বিহাইন্ড লিড মানে V1। লিডস যেটা এগিয়ে থাকবে তাকে আমরা বলবো লিডস, মানে V2 লিডস V1। ঠিক আছে, লিডস মানে এগিয়ে আছে, যেটাই আমার অ্যান্টি ক্লকওয়াইজ এগিয়ে থাকবে তাকে আমরা লিড বলবো। V2 লিডস V1 and V3 ল্যাগস V1, ল্যাগস V1। ঠিক আছে, তো এই হলো আমাদের ফেজরের মেন গল্প, যে মানে কোনটা ল্যাগ করে আছে আর কোনটা লিড করে আছে, এটাই আমাদেরকে বুঝতে হবে। এইটুকু কনসেপ্ট থেকেই আমরা পরের দিন আরো আলোচনা করব, যে কিভাবে আমাদের ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি গুলোকে আমরা ডায়াগ্রামিক্যালি শো করতে পারি। ভোল্টেজ কারেন্ট যেখানে দুটোই থাকবে, সেখানে আমরা কিভাবে ফেজর ডায়াগ্রাম ড্র করব। ঠিক আছে, এগুলো আমরা পরের দিন আলোচনা করব। হ্যাঁ বলো। স্যার ওই ট্রায়াঙ্গুলার যেটা আছে সেটা যদি আমি এভারেজ আরএমএস বের করতে চাই, তো ইকুয়েশনটা তো লাগবে স্যার। হ্যাঁ, ইকুয়েশন নিজে লেখো। ইকুয়েশন লিখতে পারবে না? ইকুয়েশন লেখা যাবে না, আমি বলে দিচ্ছি। ইকুয়েশন কি হবে বলো? এখান থেকে ধরো এই পর্যন্ত গেছে তো, তাহলে এখানে ভ্যালু কত ছিল? 0। এখানে ভ্যালু কত হয়েছে? a। তাহলে এটা কি বরাবর গেছে? স্ট্রেট লাইন। তো এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হয়? দুটো বিন্দু, না y1 mx সেটা ঠিক আছে, কিন্তু সবসময় ওটা তুমি লাগাতে পারবে না। ধরো দুটো বিন্দু, কোঅর্ডিনেট জিওমেট্রির কথা মনে করো। একটা বিন্দু হচ্ছে x1, y1, আর একটা বিন্দু হলো সাপোজ x2, y2। দুটো বিন্দুকে জয়েন করে x1, y1 এবং x2, y2, এই দুটো বিন্দুকে যদি আমরা একটা সরল রেখা দিয়ে যুক্ত করি, তাহলে সেই সরল রেখার সমীকরণ কি হয়? y2 minus y1 y minus y1 সমান হচ্ছে y2 minus y1 divided by x2 minus x1, y minus y1 is equal to y2 minus y1 divided by x2 minus x1 whole divided by x minus whole multiplied by x minus x1। এটাই তো সমীকরণ, একটা সরল রেখার সমীকরণ এটা। এই সমীকরণটাকে কাজে লাগিয়ে ইকুয়েশন গুলোকে বার করো। এর ইকুয়েশন এখান থেকে এইটুকুর মধ্যে বার করো, এর ইকুয়েশন এখান থেকে এইটুকুর মধ্যে বার করো, এর ইকুয়েশন এখান থেকে এইটুকুর মধ্যে বার করো। ঠিক আছে, কোঅর্ডিনেটস গুলো ভাবো। এই পয়েন্টের কোঅর্ডিনেট কত? 0, 0। এই পয়েন্টের কোঅর্ডিনেট কত বলো? x অ্যাক্সিস বরাবর t/4, y অ্যাক্সিস বরাবর a, মানে t/4, a। কোঅর্ডিনেট জিওমেট্রি দিয়ে ভাবো, t/4, a।
এই পয়েন্টের কোঅর্ডিনেট কত বলো? এই পয়েন্টের কোঅর্ডিনেট কত, টাইম কত, t/3t/4, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কত, -a। এবার এই পয়েন্টের কত, এই পয়েন্টে হচ্ছে আমার t, 0, ঠিক আছে। 0,0 এটা 0,0 থেকে t/4, a পর্যন্ত একটা সরল রেখা, t/4, a থেকে 3t/4, -a পর্যন্ত একটা সরল রেখা, আর 3t/4 থেকে t,0 পর্যন্ত আরেকটা সরল রেখা। তাহলে 3টে সরল রেখা হচ্ছে। কিন্তু কঠিন আছে, কিন্তু ক্যালকুলেট করা যাবে, ঠিক আছে, সময় নিয়ে করো, ঠিক আছে। ঠিক আছে, তা আজকের বোঝানোর উপরে কারো কোনো কোশ্চেন আছে? আজকে যেটা বোঝানো হলো তার উপরে কারো ডাউট আছে কিছু? না স্যার। না স্যার মোটামুটি ঠিকই আছে।